Good morning, dear student. Welcome to the Way Up Solution number 1 study channel Post Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার, তোমরা এখন পাচ্ছ নেক্সট জিকে প্র্যাকটিস ক্লাস 36। তো 36তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। তো আপকামিং যে সমস্ত এক্সাম রয়েছে তোমাদের পিএসসি হোক বা ডব্লিউবিপি, সমস্ত পরীক্ষায় এই প্র্যাকটিস সেট কিন্তু কাজে লাগবে। ওকে, তো যারা কানেক্ট হয়ে গেছো অবশ্যই সেশনটি লাইক করো, শেয়ার করো প্রথমে এবং শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের ক্লাস রুটিন কি আছে, ফেব্রুয়ারি মাসের ক্লাস রুটিন একবার দেখে রাখো। তো আলামিন স্যারের ক্লাস রুটিন, এখানে আরাবুল স্যার, এখানে আমার ক্লাস, প্রত্যেক ক্লাস তোমরা সকাল 8:30 থেকে পাচ্ছ। এবং আমাদের প্রত্যেক ক্লাসের লিংক বা নোটিফিকেশন কোথায় পাবে? দ্য ওয়ে আপ সলিউশন অফিসিয়াল আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবে। ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ রয়েছে, তোমরা জয়েন করবে সেখানে। এবং TWS একাডেমি অ্যাপ, এখানে আমাদের পেড কোর্স করানো হচ্ছে। যারা নিতে ইচ্ছুক অবশ্যই TWS একাডেমি অ্যাপ তোমাকে ডাউনলোড করতে হবে প্লে স্টোরে গিয়ে, এবং সেখানে তুমি অ্যাপের মধ্যে থেকেই তুমি পারচেস করতে পারবে। ওকে, তো আমরা আলোচনা শুরু করব। প্রথম প্রশ্ন, ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়াল একটা রাগ, তাই তো, এর উদ্ভাবক কে? বলো। তানসেন, আমির খসরু, কবির, ওঙ্কারনাথ ঠাকুর। উচ্চাঙ্গ সঙ্গীত খেয়ালের উদ্ভাবক, সঠিক উত্তর কি হবে এখানে? মনে রাখবে আমির খসরু হবে। অপশন বি সঠিক হচ্ছে আমির খসরু। তাকে কি বলা হয়? আচ্ছা বলো তো, হিন্দুস্তানের তোতা পাখি কাকে বলা হয়? তবলা নামক বাদ্যযন্ত্রের আবিষ্কারক কে? সেটাও কিন্তু আমির খসরু। তাকে বলা হচ্ছে তুতি-ই-হিন্দ বা হিন্দুস্তানের তোতা পাখি। তিনি কার রাজসভায় ছিলেন? তিনি গিয়াসুদ্দিন বলবান থেকে আমরা যদি দেখি আলাউদ্দিন খলজি, তাদের রাজসভায় কিন্তু তিনি ছিলেন। হিন্দুস্তানের তোতা পাখি বলা হয় আমির খসরুকে। তো তানসেন, তিনি কার সময়? তানসেন হচ্ছে আকবরের সময় সঙ্গীতজ্ঞ। আকবরের সঙ্গীতজ্ঞ, সম্রাট আকবরের সঙ্গীতজ্ঞ ছিলেন। ঠিক আছে। কবির একজন ভক্তিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব, ভক্তিবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত, ভক্তিবাদ তিনি প্রচার করতেন। কবির রচিত দোহা, হিন্দি ভাষায় 2 লাইনের ছড়া, যেটাকে দোহা বলা হতো। তো তানসেনের প্রকৃত নাম কি? এটাও পরীক্ষায় আসে। তানসেনের প্রকৃত নাম হচ্ছে রামতনু পান্ডে। পরবর্তী প্রশ্ন, গোরা, এই যে গোরা লিখেছিলেন কে? প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, সুরেন্দ্রনাথ ঠাকুর, প্রভাত কুমার মুখোপাধ্যায়। বলো কারেক্ট উত্তর কি হবে? এখানে আমরা যদি দেখি সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি সঠিক উত্তর আছে। গোরা ছাড়া আর যে উল্লেখযোগ্য রচনা রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের মধ্যে, গোরা, ঘরে বাইরে, শেষের কবিতা, চোখের বালি, গীতাঞ্জলি খুব উল্লেখযোগ্য। এই নামগুলো মনে রাখবে, এগুলো থেকে প্রশ্ন আসে। পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোনো বস্তুকে মেরু অঞ্চলে নিয়ে গেলে বস্তুটির কি পরিবর্তন হয়? তো এখানে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, দেখো এখানে ভরের কি পরিবর্তন হবে? ভর কিন্তু চেঞ্জ হয় না। ভর চেঞ্জ হয় না। ভরের কোনো রকম পরিবর্তন হবে না, কিন্তু পরিবর্তন যেটা হবে অভিকর্ষজ ত্বরণের।
অভিকর্ষজ ত্বরণের অভিকর্ষজ ত্বরণ যেটাকে আমরা কি দিয়ে লিখি, যেটাকে স্মল জি দিয়ে লিখি। এই জি কিন্তু পরিবর্তন হবে নিরক্ষরেখা এবং মেরু অঞ্চলের। তাহলে ভর এটা বস্তুর ফিক্সড, কোন বস্তুর মধ্যে যে পরিমাণ জড় উপাদান থাকে তাকে ভর বলা হয়। তো ভর এটা চেঞ্জ হবে না কখনোই। এই অপশনটা তাহলে আমরা কেটে দেব। ওজনটা এবার বাড়ে না কমে, ওজন কিন্তু ভেক্টর রাশি। ওজন মানে হচ্ছে বস্তুর ভর তার সঙ্গে এই জি গুণ করতে হবে, অর্থাৎ W ইকুয়াল টু এম ইন্টু জি, তাই তো? তাহলে এই জি এর ভ্যালুটা আপ ডাউন হতে পারে, জি এর ভ্যালুটা চেঞ্জ হতে পারে। নর্মালি জি আমরা লিখি 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা এসআই পদ্ধতিতে নর্মালি। যদি দেখা যায় ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান সব থেকে বেশি হয়, যত নিচের দিকে যাবে কমতে থাকবে। জি এর ভ্যালু পৃথিবীর কেন্দ্রে কত হয়, দেখো এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে। পৃথিবীর কেন্দ্রে যদি আমরা বলি জি কত হবে, জি হবে 0। পাশাপাশি তোমাকে যদি বলা হয় মহাকাশে জি কত হবে, মহাকাশে জি কত হবে, মহাকাশে জি হবে 0, পৃথিবীর কেন্দ্রে হবে 0। বা কৃত্রিম উপগ্রহে কত হবে, কৃত্রিম উপগ্রহ অভিকর্ষজ ত্বরণের মান হবে 0। তো এই তিনটে জায়গায় আমরা যদি দেখি, তাই তো, পৃথিবীর কেন্দ্রে এই তিনটে জায়গায় এখানে জি হবে 0 হবে, জি হবে 0, এখানে জি হবে 0, এখানে জি হচ্ছে 0। তাহলে এই যে জায়গাগুলো মনে রাখতে হবে। এখানে বস্তুর ওজন তাহলে কি হবে, এম ইন্টু 0। এই সমস্ত জায়গায় বস্তুর ওজন হবে 0। কিন্তু মেরু অঞ্চল নিরক্ষীয় অঞ্চলে কি 0 হবে না, 0 হবে না, ওখানে কিন্তু কম বেশি হবে। নিরক্ষীয় অঞ্চল এটা নর্মাল, স্বাভাবিক বা গড়। গড় অভিকর্ষজ ত্বরণ হচ্ছে এত। এবার যদি আমরা লিখি নিরক্ষীয় অঞ্চলে জি কত হবে, একটু সময় নিচ্ছে। হ্যাঁ, নিরক্ষীয় অঞ্চলে জি এর ভ্যালু কত হবে, এক সেকেন্ড আমি এটা যদি দেখি 9.798 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর মেরু অঞ্চলে কত হবে, মেরু অঞ্চলে জি হবে, এটা হবে 9.863। তাহলে সামান্য একটু বেশি হবে, তাই তো, সামান্য একটু বেশি হচ্ছে। দেখো এখানে 9.798 নর্মাল কত বলা হয়েছে, ভালো করে খেয়াল করো। গড় জি এরকম ধরা হয় 9.81, মানে 9.81, এটা 9.79, এটা 86, তাহলে একটু বেশি কিনা। তাহলে মেরু অঞ্চলের জিটা একটু বেশি হয়। এর কারণ হচ্ছে পৃথিবীর যে ঘূর্ণন বেগ, পৃথিবীর আহ্নিক গতি রয়েছে, পৃথিবী নিজে একটা কেন্দ্রের উপরে 66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে থাকছে, পাক খেতে থাকছে, যার কারণে দিন রাত হয়, তাই তো। তো এই মেরু অঞ্চলের জিটা তাহলে আমরা দেখছি বেশি আছে তুলনামূলক কোথাকার থেকে, নিরক্ষীয় অঞ্চলের থেকে। তার মানে ঘটনাটা কি হচ্ছে, ওজনটা কি হবে, এই জিটা যদি বাড়ে তাহলে ওজনটা কি হবে, বাড়বে। তাহলে অপশন সি এখানে সঠিক হবে। আরেকটা কথা এখানে লিখে রাখি তোমাদের, যে চাঁদে জি কত হয়, চাঁদে অভিকর্ষজ ত্বরণ
কত হয়? অভিকর্ষজ ত্বরণ হবে পৃথিবীর 1/6 অংশ, 1/6 অংশ। অর্থাৎ চাঁদে কোনো বস্তুর ওজনটা 6/1 হবে পৃথিবীর তুলনায়, কিন্তু ভর একই থাকবে। তোমারও ভর 60 কেজি মানে 60 কেজি থাকবে। চলতি ভাষায় আমরা ওজন বলি, তোর ওয়েট কত, ওই ওয়েট মানে এই ওয়েট না। ওজন এখানে ভেক্টর আছে, এটা পৃথিবীর কেন্দ্রের দিকে কাজ করে। ওজনটা চেঞ্জ হবে কিন্তু ভর একই থাকবে, মাস বা ভর একই থাকে। তাহলে জায়গাগুলো ক্লিয়ার, বোঝা গেল? এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, প্রত্যেক পরীক্ষায় প্রশ্ন আসছে এই জায়গা থেকে। আচ্ছা, গোদান একটা বইয়ের নাম, এই বইয়ের লেখক কে? মিসলেনিয়াসের কোশ্চেন। শ্রীলাল শুক্লা, নাগার্জুন, প্রেমচাঁদ, রাহুল, সাংকৃত্যায়ন। গোদান এই যে বইটি লিখেছেন মুন্সি প্রেমচাঁদ। তো মুন্সি প্রেমচাঁদের বিখ্যাত বেশ কিছু বই আছে, যেগুলোর মধ্যে গোদান, কফন, নির্মলা ইত্যাদি মুন্সি প্রেমচাঁদ রচিত। পরবর্তী প্রশ্ন, মানুষের চোখের কোন অংশে প্রতিবিম্ব উৎপন্ন হয়? প্রতিবিম্ব। তাহলে প্রশ্নটা সহজ আছে, তোমরা অবশ্যই অ্যান্সার করতে পারবে নিশ্চয়ই, সকলের উত্তর সঠিক আছে। ওকে, রেটিনা হবে। এবার তোমাকে যদি প্রশ্ন করা হয় এই যে প্রতিবিম্বটা গঠিত হবে, দেখো প্রশ্ন একই যদিও করায়, এই যে আলোচনাগুলো ডিফারেন্ট থাকে এবং আলোচনার মধ্যে থেকে কিন্তু প্রশ্ন তুমি কমন পাবে। তাহলে এই যে মানুষের চোখে, আমাদের চোখে যে প্রতিবিম্বটা গঠিত হচ্ছে, এটা তোমাকে বলতে হবে সদ্বিম্ব নাকি অসদ্বিম্ব। সদ্বিম্ব নাকি অসদ্বিম্ব, কোনটি হবে? প্রতিবিম্ব দুই রকম ভাগ, যেটা পর্দায় ফেলা যায় সেটা হচ্ছে সদ, যেটা পর্দায় ফেলা যায় না, যেমন দর্পণে ওই যে প্রতিবিম্বটা দেখতে পাচ্ছি, তুমি আয়নার সামনে দাঁড়ালে ওটা কোনো পর্দায় ফেলতে পারবে না, ওটা হবে অসৎ। আর এই যে আমাদের চোখে প্রতিবিম্বটা রেটিনায় গঠিত হচ্ছে বলে, রেটিনার উপর পড়ছে বলে আমরা দেখতে পাচ্ছি, এটা অবশ্যই সদ্বিম্ব হবে। এটা কি হবে? সদ্বিম্ব হবে। তাহলে এই জায়গাটা মনে রাখবে। এবং এটা হয় উল্টো বা উল্টানো হবে। ওকে, পরবর্তী প্রশ্ন। নিম্নোক্ত কোনটিকে মিশ্র গ্রন্থি বলা হয়? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় বারবার আসছে। মিশ্র গ্রন্থি কেন বলবো? আচ্ছা, আমাদের মানুষের শরীরের কথা যদি বলি, বিভিন্ন গ্রন্থি রয়েছে উৎসেচক ক্ষরণ করছে, আবার বিভিন্ন গ্রন্থি হরমোন ক্ষরণ করে। তো যেগুলো উৎসেচক ক্ষরণ করে, যেগুলোকে আমরা সনাল গ্রন্থি বলি, আর যেগুলো হরমোন অনাল গ্রন্থি। তো এমন আবার কিছু আছে যেগুলো হচ্ছে হরমোন উৎসেচক দুটোই নির্গত করে, যেমন অগ্নাশয় এটা তোমার হরমোন নিঃসরণ করছে। অগ্নাশয়ের আলফা, বিটা, ডেল্টা কোষ রয়েছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের। আলফা কোষ থেকে গ্লুকাগন, বিটা ইনসুলিন এবং ডেল্টা থেকে সোমাটোস্টেটিন হরমোন নিঃসরণ হচ্ছে, আবার অগ্নাশয় থেকে বিভিন্ন উৎসেচক নির্গত হয়। ওকে, তাহলে এই জন্য এটাকে মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড বলা হবে। ওকে, পরবর্তী প্রশ্ন। আচ্ছা, থাইরয়েড, পিটুইটারি এগুলো কিন্তু একটা অনাল গ্রন্থি। হৃৎপিণ্ডের আবরণীকে আমরা কি বলি? হৃৎপিণ্ডের আবরণীকে কি বলা হয়? পেরিকার্ডিয়াম, পেরিটেনিয়াম, প্লুরা, মেনিনজেস। তো সঠিক উত্তর পেরিকার্ডিয়াম পর্দা। পেরিটোনিয়ামটা কিসের আবরণী? বৃক্কের। প্লুরা এটা কার? এটা হচ্ছে ফুসফুস, এটা হচ্ছে ফুসফুসের আবরণী। মেনিনজেস এটা হচ্ছে মস্তিষ্ক। কোষ, মানুষের দেহে যে ক্ষুদ্রতম একক জীবদের গঠনের কোষের আবরণী কোষ পর্দা। উদ্ভিদ দেহে কোষ প্রাচীর থাকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন। জেনেটিক কোড কে আবিষ্কার করে? জেনেটিক কোড
খুব ইম্পর্টেন্ট এবং সহজ প্রশ্ন। জেনেটিক কোডের আবিষ্কারক হচ্ছে হরগোবিন্দ খুরানা, অপশন বি। ভারতীয় তোমার বিজ্ঞানী, তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। আচ্ছা বলো, লর্ড ডালহৌসি, লর্ড ডালহৌসির নাম আমরা পাবো ভারতের তোমার গভর্নর জেনারেলের মধ্যে। তো এই গভর্নর জেনারেল ডালহৌসি অযোধ্যা দখল করে কত সালে? তো ডালহৌসি প্রবর্তিত যে নীতি, যার উপরে তিনি বিভিন্ন রাজ্য দখল করতেন, সেটা হচ্ছে ডক্ট্রাইন অফ ল্যাপস বা সত্য বিলোপ নীতি। সত্য বিলোপ নীতিটা কি? এটার সাহায্যে যদি কোনো রাজার পুত্র সন্তান না থাকে, সে দত্তক পুত্র নিতে পারবে না এবং সেই সাম্রাজ্যের অধিকার করে নেবে ইংরেজরা। একটা জাস্ট মানে অজুহাত, ঠিক আছে, দিয়ে যা ইচ্ছা তাই করে দখল করবে। তো এই হচ্ছে সত্য বিলোপ নীতি, চালু করেছিল রবার্ট ডালহৌসি কত সালে? এটা চালু করেছিল 1848 সালে। এরপরে একের পর এক রাজ্য সত্য বিলোপ নীতির সাহায্যে গ্রাস করতে থাকে ইংরেজরা। তো এই নীতি অযোধ্যায় চালু করেছিল 1856 সালে। তো এখানে একটা লিস্ট তোমাদের দিচ্ছি যে প্রথম সত্য বিলোপ নীতির দ্বারা অধিকৃত রাজ্যের নাম কি বা অধিকৃত অঞ্চলটা কি ছিল, সেটা হবে সাতারা। সাতারা এটা দখল করে 1848 সালে। ঠিক আছে, জয়পুর, সম্বলপুর 1849, ভগৎ 1850, উদয়পুর 1852, ঝাঁসি রানী লক্ষ্মীবাই 1854, নাগপুর 1854, টোর অফ আরকট 1855। এইগুলো কার উপরে? আন্ডার দ্য টার্মস অফ ডক্ট্রাইন অফ ল্যাপস, অর্থাৎ সত্য বিলোপ নীতির সাহায্যে। এবার অওধ বা যেটাকে অযোধ্যা বলা হচ্ছে, এটা 1856 সালে। তাহলে এই যে কোশ্চেনগুলো একটু মনে রাখতে হবে। আচ্ছা বলো, বাজ পাখি এটা কোন খাদকের মধ্যে পড়ে? প্রাথমিক, গৌণ, প্রগৌণ নাকি বিয়োজক? তো আমরা মানুষের ক্ষেত্রে কি বলতে পারি? মানুষ আমরা সর্বভুক, কখনো শাকসবজি খাচ্ছি, কখনো মাছ মাংস খাচ্ছি, অর্থাৎ সমস্ত ধরনের খাদক খাই আমরা, প্রায় সব রকম না, মানে যাই হোক। তো বাজ পাখি যদি আমরা দেখি, এটা হচ্ছে প্রাথমিক, গৌণ, প্রগৌণ খাদক, অপশন সি সঠিক আছে। প্রাথমিক খাদক কি হবে? যারা সবুজ উদ্ভিদ খাচ্ছে, উৎপাদক, যেমন ফড়িং হতে পারে বা তোমার গরু ছাগল হতে পারে। তারপরে আসবে গৌণ খাদক, যারা প্রথম শ্রেণীর খাদককে খাচ্ছে। তারপর গৌণ খাদককে যারা খাচ্ছে, প্রগৌণ খাদক। ওকে, তো আমরা যদি দেখি উদ্ভিদ এটা খাচ্ছে ফড়িং, ফড়িং খাচ্ছে ব্যাং, ব্যাং খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে বাজ পাখি। এরকম ভাবে আমরা যদি যাই, তাহলে প্রগৌণ খাদক বলতে পারি। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, জলের বিওডি, বিওডি থেকে আমরা অনেক কথা প্রশ্ন আলোচনা করি মাঝে মাঝেই। বিওডি অর্থাৎ বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এর ফুল ফর্মটা আসে, অর্থাৎ জৈবনিক অক্সিজেন চাহিদা, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। তো জলে যদি বিওডি বাড়ে, তাহলে এখানে কি ঘটনা ঘটতে পারে? দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ বাড়বে জলে। দেখো, জল মানে আমরা কি জানি? জলের সংকেত হচ্ছে H2O। জল কিন্তু একটা যৌগ, একটা যৌগিক পদার্থ। কি পদার্থ? এটা কিন্তু মৌলিক পদার্থ না, যৌগিক পদার্থ। এখানে কি রয়েছে? অক্সিজেন এবং হাইড্রোজেন। এই জলে তার মানে দ্রবীভূত অক্সিজেন আছে, যেটার সাহায্যে জলজ প্রাণীরা বেঁচে থাকে, ওই অক্সিজেন গ্রহণ করে। তো জলে যদি দূষণ হয়, বিওডি বাড়ে, বাংলা কথা। তাহলে অক্সিজেনের পরিমাণটা এখানে কমে আছে। অক্সিজেনের চাহিদা বেশি মানে কি? সেটা কম আছে, কম থাকার কারণে বিওডিটা বাড়ছে। সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন? প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন কত নম্বর আর্টিকেলের উপরে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে 75 নম্বর আর্টিকেলের উপর। বলো, নিম্নের কোনটি লোহার আকরিক? এর মধ্যে লোহার আকরিক কি হবে? আচ্ছা, সব থেকে উৎকৃষ্ট লৌহ আকরিকের নাম কি?
সব থেকে উচ্চমানের লৌহ আকরিকের নাম কি? ম্যাগনেটাইট। পরীক্ষায় এটা এসেছিল, ম্যাগনেটাইট। আচ্ছা, এখানে ওই অপশন কিন্তু না, যে কোনো একটা আকরিক হলে হবে। হেমাটাইট লোহার আকরিক, চালকোপাইরাইট এটা হচ্ছে কপার বা তামার আকরিক, ম্যাস্কোভাইট এটা হচ্ছে অভ্র, বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম। অভ্র এটা কিন্তু ধাতু অধাতুর মধ্যে নেই, একটা অন্য একটা পদার্থ। ওকে, তাহলে এটা মনে রাখতে হবে, হেমাটাইট অপশন এ সঠিক হবে। কত সালে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, সংক্ষেপে এনএসএসও বলা হয়, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। যদি তোমাকে এইভাবে প্রশ্ন আসে যে এনএসএসও এর ফুল ফর্ম কি ভারতে, এটা হবে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন। এটা স্থাপিত হয় 1950 সালে। 1950 সালে। কুমারী নদী এটি কোন নদীর উপনদী? কোন নদীর উপনদী বলো? মহানদী, দামোদর, কংসাবতী নাকি অজয়? কুমারী এই যে নদী, এটি কোন নদীর উপনদী? এটা হবে তোমার কংসাবতী নদীর উপনদী। বলো দ্রাব্যতার একক কি? দ্রাব্যতা একক কি? গ্রাম, লিটার, এটি একটি সংখ্যা মাত্র নাকি কিলোগ্রাম পার লিটার? ধরো শরবত বা লবণ জল, এখানে কি হচ্ছে, আমরা শরবতে চিনি মেশাচ্ছি জলের সঙ্গে, তো চিনি একটা তো দ্রবীভূত হওয়ার পরিমাণ রয়েছে, তাই তো? মানে কতটা দ্রবীভূত হতে পারে, প্রমাণ উষ্ণতা এবং চাপে এই দ্রাব্যতার এককবিহীন, এটা একটা সংখ্যা মাত্র, এটা একটা সংখ্যা মাত্র, এটা একক নেই। নিম্নের কোনটি ভেক্টর রাশি নয়? বলো, নিম্নের কোনটি ভেক্টর রাশি নয়? ক্ষমতা, বৈদ্যুতিক ক্ষেত্র, চুম্বক ভরবেগ, গড় গতিবেগ। নিম্নের কোনটি ভেক্টর রাশি নয়? তো ভেক্টর রাশি নয় যদি আমরা দেখি, ক্ষমতা হয়ে যাবে, বৈদ্যুতিক ক্ষেত্র, চুম্বক ভরবেগ, গড় গতিবেগ, এগুলো সব ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটি। ক্ষমতা, কার্য, স্কেলার রাশি কি কি রয়েছে? প্রচুর রয়েছে স্কেলার রাশি। স্কেলার রাশি, কার্য, ক্ষমতা, শক্তি, এগুলো তো অবশ্যই কার্য, ক্ষমতা, শক্তি, ভর, ঠিক আছে, তাপ, তাপমাত্রা, দৈর্ঘ্য, তো এগুলো সব আমরা যদি দেখি, সময়, এগুলো সব কি রাশি? ক্ষেত্রফল, আয়তন, পৃষ্ঠটান, সান্দ্রতা, ঠিক আছে, দ্রুতি, এগুলো কিন্তু সব তোমার দূরত্ব, দূরত্ব দৈর্ঘ্য একই, এগুলো কি? এগুলো সব স্কেলার রাশি, এগুলো সব স্কেলার রাশি। এছাড়া আরো যদি দেখি তোমার আধান, তোমার তড়িৎচালক বল, তোমার বিভব প্রভেদ, ঠিক আছে, রোধ, এগুলো সব কি? রোধ, আধান, বৈদ্যুতিক প্রবাহ, বিদ্যুৎ প্রবাহ, এগুলো সব স্কেলার রাশি। তো এই জায়গাগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। ভেক্টর রাশির মধ্যে ত্বরণ, সরণ, গতিবেগ, এগুলো সব ভেক্টর রাশি ওগুলো। আচ্ছা, সামুদ্রিক প্রবাল ক্ষতিগ্রস্ত হয় কার দ্বারা? সামুদ্রিক প্রবাল এটি ক্ষতিগ্রস্ত হবে সমুদ্র, মানে এটা কি? জল দূষণ, জল দূষণের দ্বারা। প্রবাল দ্বীপপুঞ্জ কাকে বলা হয়?
লাক্ষাদ্বীপকে লাক্ষাদ্বীপ কে বলা হয় প্রবাল দ্বীপপুঞ্জ। প্রবাল দ্বীপপুঞ্জ। জনন মাতৃকোষ কোন পদ্ধতিতে বিভাজিত হয়? তো কোষ বিভাজনের তিনটি পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে মাইটোসিস, অ্যামাইটোসিস, মিওসিস বা অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। অ্যামাইটোসিস পদ্ধতিতে অনুন্নত প্রাণীদের কোষ বিভাজিত হয়, উন্নত শ্রেণীর প্রাণীদের মাইটোসিস, মিওসিস। মাইটোসিস এবং মিওসিস, নর্মালি দেহ কোষ বিভাজিত হয় মাইটোসিস এবং জনন কোষ, জনন মাতৃকোষ বিভাজিত হয় মিওসিস পদ্ধতিতে। মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন। নিম্নের কোন উদ্ভিদকে টেরর অফ বেঙ্গল বলে? টেরর অফ বেঙ্গল, বাংলার আতঙ্ক। এটা বলা হয় কচুরি পানাকে। এটা জল দূষণ করে এবং আচ্ছা, এখানে আমরা যদি দেখি, যারা কানেক্ট আছো একটু জেনে রাখো, আমাদের WBF 2024 একটা ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ হয়েছে। 15 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। যারা ভর্তি হওনি এখনো, অবশ্যই ভর্তি হয়ে যাও। এখানে তোমাদের টোটাল প্রিলি মেন্স ক্লাস কভার হচ্ছে। মাত্র কত, বেশি প্রাইস নেই, 1500-এর মধ্যেই রয়েছে। 5 মাস তোমরা টোটাল ক্লাস পাবে কোর্স এবং ভ্যালিডিটি 1 বছর পাবে। অর্থাৎ একটা ব্যাচ তুমি যদি নাও, ফাউন্ডেশন ব্যাচ যদি একটা কভার করো, যে কোনো পরীক্ষা তুমি ক্র্যাক করতে পারবে একদম 100%। কারণ এখানে সব পড়ানো হচ্ছে। এবার হ্যাঁ, কোর্স নিয়ে তুমি যদি বসে থাকো, না পড়ো, ক্লাস না করো, তবে কিন্তু হবে না। কোর্স নিতে হবে এবং যেভাবে ক্লাস করানো হচ্ছে ক্লাসগুলো করতে হবে প্রতিদিন। ওকে, তবে কিন্তু তুমি সফল হবে, তাই তো? নয়তো কিন্তু হবে না। তুমি 10 জায়গায় কোর্স নাও আর 20 জায়গায় নাও আর 5 জায়গায় নাও, কোর্স নিয়ে বসে থাকলে আলটিমেট কোনো রেজাল্ট আসবে না। ঠিক আছে? হঠাৎ করে কোর্স নিয়ে ফেললাম, নিয়ে হয়ে যাবে, এরকম ভাবলে হবে না। তোমাকে নিজেকে পড়তে হবে, নিজে তো মাথায় রাখতে হবে, তবেই তো হবে। আচ্ছা, এএনএম জিএনএম এর ব্যাচ রয়েছে, যদি কারোর নিতে ইচ্ছা হয় নেবে, এবং হেল্পলাইন নাম্বার রয়েছে, প্রত্যেকে কানেক্ট হবে। যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবে। আচ্ছা, পানীয় জলে বিওডি, এই যে বিওডি থেকে কথা বলছিলাম, আমরা যে জল পান করছি, এখানে অক্সিজেন চাহিদা, জলে কি পরিমাণে অক্সিজেন লেভেল থাকা উচিত, এটা কিন্তু চেক করা হয় বিভিন্ন অ্যাকোয়াগার্ড মেশিন। এখানে কিন্তু এই বিওডিটা চেক করা হয়। তো বিওডিটা আমাদের 5 ppm এর মধ্যে থাকা উচিত, এর মধ্যে, অর্থাৎ 2 থেকে 3 হলে ভালো হয়, 1 থেকে 2, 3 এর মধ্যে হলে ভালো হয়। অর্থাৎ বিওডি যত এখানে আমাদের 5-এর কম হবে তাহলে ভালো হবে, অক্সিজেন লেভেলটাও ভালো আছে। তার মানে যত বিওডি বাড়বে মানে জল দূষিত জল, ঠিক আছে? যত বিওডি বাড়ছে মানে জল দূষিত হচ্ছে, অর্থাৎ অক্সিজেন কম আছে সেখানে। আচ্ছা, নিচের কোনটি ভুল জোড়? ভুল জোড় মিনামাটা, পারদ, ব্ল্যাকফুট, আর্সেনিক, এটা ক্যাডমিয়াম। লাস্টে যেটা আছে কেটে দাও, এটা আলাদা। তো এই রকম স্টাইলে একটা দুটো প্রশ্ন থাকে, দেখবে রিজনিং, কিন্তু তোমার মনে হবে জিকে। অবশ্যই জিকে নলেজ থাকতে হবে, তাই তো? এটাও তো একটা চ্যাপ্টার রয়েছে। নিচের কোন গাছটি হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে বিষক্রিয়া ঘটায়? রক্তের মধ্যে দিয়ে হিমোগ্লোবিন আমরা জানি অক্সিজেন পরিবহন করে। তো হিমোগ্লোবিন মধ্যে যদি কার্বন মনোঅক্সাইড ঢুকে যায়, সেটা বিষক্রিয়া ঘটাবে এবং যার ফলে মানুষের মৃত্যু হতে পারে। অপসারী লেন্স কোনটি? অপসারী লেন্স কোনটি বলো? অপসারী লেন্স বলা হচ্ছে অবতল লেন্সকে। একটা রয়েছে লেন্স, আমরা যদি দেখি লেন্স 2 প্রকার, একটা হচ্ছে গোলীয়, আর একটা হচ্ছে সমান। গোলীয় লেন্স হচ্ছে আবার 2 প্রকার। গোলীয় লেন্স আবার 2 প্রকার, একটা হচ্ছে উত্তল, আবার একটা অবতল, সমান বা সমতল, যেটা হচ্ছে দর্পণ।
সরি দর্পণ না, এটা হতে পারে, যাই হোক মেনলি গোলীয় লেন্সের কথা আমরা যদি বলি উত্তল এবং অবতল, ঠিক আছে। তো এই লেন্সের সাহায্যে আমরা দেখব যে আলোক রশ্মি, ধরো এই একটা লেন্স, আচ্ছা উত্তলের শেপটা কেমন হয়, উত্তলের শেপটা হয় এরকম, হতে পারে একদিকে উত্তল বা উভয় উত্তল লেন্স হতে পারে, অবতলটা এরকম শেপ বা এরকম হতে পারে বা তোমার এরকম হতে পারে হাইপারবোলার মতো। তো এই অবতল লেন্স হচ্ছে, অবতল লেন্স সাহায্যে আলোক রশ্মি যদি পাস করে এইভাবে, তাহলে কি হবে, এটা বিভিন্ন দিকে ছড়িয়ে যায়। আর উত্তল লেন্সে কি হয়, উত্তল লেন্সে আলোক রশ্মি গেল, এটা একটা বিন্দুতে মিলিত হবে, এটাকে বলা হয় অভিসারী, অভিসারী। আর এটাকে বলা হবে, ধর এইভাবে ছড়িয়ে যাচ্ছে, এটাকে বলা হবে অপসারী। তাহলে এটা হবে অবতল লেন্সটা অপসারী লেন্স। গত দিনের হোমওয়ার্ক এটা ছিল। সাধারণত কোনো চুম্বকত্বের চাদর বা আস্তরণ তৈরিতে ব্যবহার করা হয় কাঁচা লোহা। এটা তোমরা হোমওয়ার্ক করবে। আজকের ক্লাস এখানে এন্ড করছি। প্রত্যেকে যারা কানেক্ট ছিলে তোমরা ক্লাসগুলো করতে থাকো। দেখো কোশ্চেন যাই হোক 25-26টা, আলোচনা কিন্তু অনেক অনেক করা হয়েছে। আশা করি এই আলোচনাটাও তোমাদের কাজে লাগবে। ওকে, সকলে কত পেয়েছো আজকের সেটে একটু জানিয়ে দেবে। ওকে, যারা নতুন আছো আমাদের দ্য ওয়ে অফ সলিউশন TWS একাডেমি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো। এখানে সেশনটা এন্ড করলাম। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, ভালো করে পড়াশোনা করতে থাকো। ওকে, টাটা।